গ্রামের একটি নিরীহ মেয়ে যে স্বেচ্ছায় সবার সঙ্গে ঘনিষ্ঠ হয়, কিন্তু সেই অপবিত্র সম্পর্কের পরেই শুরু হয় ধারাবাহিক হত্যা। তবে খুনগুলো প্রতি মঙ্গলবার রাতে হয়ে থাকে। একটি অদ্ভুত বিষয় হলো, যারা মারা যাচ্ছে তারা সবাই পরকীয়ায় লিপ্ত ছিল, তবে রহস্য থেকে যায়। তাহলে মেয়েটি কেন সবার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়? কি কারণে এই হত্যাকাণ্ড হচ্ছে? পুলিশ কি সব সত্য উদ্ঘাটন করতে পারবে? এই সকল রহস্য নিয়ে আজকের আয়োজন। গল্প শুরু হয় 1986 সালে, যেখানে আমাদেরকে রবি এবং সাইলি নামের দুই বন্ধুকে দেখানো হয়। তারা একসাথে পড়াশোনা করছিল, আর তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন ওরা দুজন একটা বাগান থেকে কিছু ফল চুরি করে পালাচ্ছিল। ওই সময় রবি একটা কাজলের কৌটা এনে শাইলিকে বলে যে, আমি এটা মহালক্ষ্মীর মন্দির থেকে নিয়ে এসেছি। এখানে শাইলি নিজের দাদির সাথে থাকতো, কারণ ওর মা মারা গিয়েছে। এরপর ওর বাবা অন্য একজনকে বিয়ে করে নেয়, আর শাইলিকে নিজের দাদির কাছে রেখে দিয়েছে। তার বাবা মাঝে মধ্যে নিজের বউ বাচ্চাকে নিয়ে শাইলির দাদির বাড়িতে আসা যাওয়া করত, যাতে এখানকার সম্পত্তির ভাগ সে নিতে পারে। একদিন শাইলির দাদি শাইলির বাবাকে বলে যে, এই জমিটা শাইলির নামে আছে, এটা তোমরা কিছুতেই পাবে না। এটা শুনে শাইলির বাবা প্রচন্ড রেগে যায় এবং নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যায়। এসব দেখে শাইলি মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। তখন রবি সেখানে আসে, আর শাইলি তাকে সবকিছু বলে। রবি তখন শাইলিকে সান্ত্বনা দিয়ে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এত ভেঙে পড়িস না। ঠিক ওই সময় রবির বাবা ওই দিক দিয়ে যাচ্ছিল। সে তাদেরকে দেখে ফেলে, আর সে রবিকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। রবি যাওয়ার পর লোকটি খুব খারাপ ভঙ্গিমায় শাইলির শরীর টাচ করতে থাকে, আর তাকে বলে, কিরে, তোকে আমি ডাকি কিন্তু তুই আসিস না কেন? আমরা এখানে বুঝতে পারি যে এই লোকটি শাইলির সাথে খুব খারাপ কিছু করত। এরপর রাতে খবর পাওয়া যায় রবিদের বাড়িতে আগুন লেগেছে। আসলে তাদের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সেটা একটু পরেই আমরা জানতে পারবো। শাইলি যখন দেখতে যায়, তখন জানা যায় রবি আর ওর বাবা দুজনেই আগুনে পুড়ে মারা গিয়েছে। তখন শাইলি খুব কাঁদতে থাকে, আর ভাবে সবচেয়ে কাছের বন্ধুটাও এখন আর পৃথিবীতে নেই। এরপর এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। তখন আমরা একটি মেয়েকে দেখি, যে মধ্যরাতে নিজের হাত এবং মাথায় প্রদীপ জ্বালিয়ে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে ছুটছে, এবং ওর পায়ে নুপুরের আওয়াজ হচ্ছে। সে প্রচন্ড জোরে ছুটছে, কিন্তু তারপরও এই প্রদীপগুলো কিছুতেই নিভে যাচ্ছে না। পরের দিন মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একটি বাইরের দেয়ালে বড় বড় কিছু লেখা দেখতে পায়, আর অনেক আশ্চর্য হয়ে যায়। এখানে রাজু নামের একটি ছেলে ছিল, যার এসব বিষয় নিয়ে কিছুটা জ্ঞান ছিল, আর ওর বন্ধু ছিল পুলি, যে চোখে দেখতে পেত না। পুলি তখন রাজুকে জিজ্ঞাসা করে, দেয়ালে কি লেখা আছে? তখন রাজু বলে, ওখানে দুজনের নাম লেখা আছে, আর যাদের বিয়ের পরেও অন্যজনের সাথে সম্পর্ক রয়েছে। যার বউয়ের নাম লেখা ছিল, তখনই সেই লোকটি সেখানে চলে আসে, আর এটি দেখতে পেয়ে সে মারাত্মকভাবে রেগে যায়। সে ভাবে আজ নিজের বউকে মেরেই ফেলবে। কিন্তু একটু পরেই দেখা যায় ক্ষেতের একটা কুয়োর পাশে ওই লোকটার বউ এবং তার প্রেমিকা মরে পড়ে রয়েছে, যা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করেছে। তবে এই দৃশ্য দেখে গ্রামবাসীরা অনেক অবাক হয়ে পড়ে। তারা ভাবে এরকম কি করে হতে পারে। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ অফিসার মায়া আসে। মায়া যখন সবকিছু যাচাই করতে শুরু করে, তখন গ্রামবাসীরা তাকে বলে, জমিদার আমাদের মালিক, তিনি যদি অনুমতি দেন তাহলে আপনারা এই লাশ দুটোকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু পরে জমিদার এখানে আসে। জমিদার পুলিশকে এই লাশগুলো এখান থেকে নিয়ে যেতে নিষেধ করে। তখন মায়া তাকে বোঝায় যে, দেখুন, আমাদের মনে হচ্ছে এটা মার্ডার, তাই আমাদের এই বডিগুলো পোস্টমর্টেম করা অত্যন্ত জরুরি। তবে জমিদার এই কথাগুলো শোনে না। তখন জমিদার বলে, এটা আত্মহত্যা ছাড়া কিছুই না, আপনারা এখান থেকে চলে যান। এরপর আমরা বিশ্বনাথ নামের একজন ডক্টরকে দেখতে পাই। সে খুব ভালো একজন মানুষ, সবসময় গরিবদের সাহায্য করে। যদি কারো কাছে টাকা নাও থাকে, তাহলেও সে তাদেরকে ট্রিটমেন্ট করে দেয়। এরপর গ্রামের একজনের বাড়িতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে গ্রামের লোকদের নিমন্ত্রণ ছিল। ওখানে রাজা নামের একটি লোক সবাইকে বলে, আমার মনে হচ্ছে শিবা ওই দুজনকে খুন করেছে। শিবা হলো এই গ্রামের থাকা একজন ফটোগ্রাফার, সেই বিয়েতে ছবি তুলছিল। কিন্তু এখানে এসব কথা শোনার পর শিবা রাজার সাথে মারপিট করতে লাগে। এই ঝামেলাটা মুহূর্তের মধ্যে একটা বিশাল মারামারিতে পরিণত হয়। গ্রামবাসীরা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে।
এই সময় জমিদারের বউ রাজেশ্বরী সেখানে চলে আসে। তবে রাজেশ্বরীর সামনে সবাই এমন একটা আচরণ করে যেন এখানে কিছুই হয়নি, সব নর্মাল আছে। রাজেশ্বরী পুজো পাঠ করতে বেশি পছন্দ করত, এই কারণে গ্রামবাসীরা তাকে খুব সম্মান করে। অন্যদিকে মন্দিরের পুরোহিত আর তার ওয়াইফ কথা বলছিল। পুরোহিত এক পর্যায়ে তার ওয়াইফকে বলে, মন্দিরের সামনে মেলা বসার তো সময় হয়ে গেল, কিন্তু হাতে একটা টাকাও নেই। তখন তার বউ বলে, তুমি একবার জমিদারের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে দেখো না। পরের দিন পুরোহিত জমিদারের কাছে কিছু টাকা চাইতে যায়, কিন্তু জমিদার তাকে বলে, আমি ঠাকুর দেবতা মানি না, আমি টাকা দিতে পারবো না, আপনি চলে যান। পুরোহিত যখন ফিরে যাচ্ছিল তখন জমিদারের বউ রাজেশ্বরী তাকে ডেকে কিছু টাকা দেয়, যাতে তারা ভালোভাবে মেলার আয়োজন করতে পারে। অন্যদিকে পুলিশ অফিসার মায়া কেস তদন্ত করার জন্য যখন গ্রামে যাচ্ছিল, তখন কলা বাগানের ভেতরে একটা দেবীর মুখোশ পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যখন সে গাড়ি থামিয়ে দেখতে যায় তখন আর সেখানে কেউ ছিল না, কিন্তু এটা দেখার পর মায়া কিছুটা অবাক হয়ে পড়ে। সে সারাক্ষণ চিন্তা করতে থাকে যে ওটা কি ছিল। পরের দিন সন্ধ্যাবেলা মন্দিরের মেলা শুরু হয়। সমস্ত গ্রামবাসী মেলায় আনন্দ করছিল। এখানে আমরা সেই মুখোশ পরা ছেলেটিকে দেখতে পাই, যে কিনা মেলা থেকে কিছুটা দূরে একটা ঘরের সামনে একাই নাচতেছিল। এই রাতে আবারও আমরা সেই মেয়েটিকে প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখি। পরের দিন আবারও মঙ্গলবার আসে এবং আবারও কেউ বাইরের দেয়ালের সামনে কিছু লিখে চলে গিয়েছে। সমস্ত গ্রামবাসীরা ওখানে যায় এবং দেখা যায় আজ আরো দুজনের নাম ওখানে লেখা হয়েছে, যারা বিয়ে করার পরেও অন্য কারো সাথে সম্পর্ক করছে। পরের দৃশ্যে দেখা যায় যাদের নাম ওই দেয়ালে লেখা ছিল তারা একটা বিশাল গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। মায়া তখন এই ঘটনা তদন্ত করার জন্য আসে। তখন মায়া বলে, এখন এটা পরিষ্কার যে এটা মার্ডার, কারণ দিনের পর দিন এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না। এরপর লাশগুলোর ছবি তোলার জন্য শিবাকে ডাকা হয়, আর দেখা যায় কোনো কারণে শিবা প্রচন্ড টেনশনে রয়েছে। একটু পরে জমিদার এখানে আসে। তখন মায়া তাকে বোঝায় যে এখন আমাদেরকে এটার তদন্ত করতেই হবে, তাই আমাদেরকে পোস্টমর্টেম করার জন্য বডিগুলোকে নিয়ে যেতে হবে। জমিদার তখন অনুমতি দিয়ে দেয়, আর পুলিশ এই বডিগুলো নিয়ে চলে যায়। মায়া চিন্তিত এই ভেবে প্রতি মঙ্গলবার কেউ খুনগুলো কেন করছে। এরপর মায়া বলে যে আগে যারা মারা গিয়েছে তাদের লাশগুলো বের করতে হবে, কিন্তু যখন এই কবরগুলো খোঁড়া হয় তখন দেখা যায় সেখানে একটা লাশও নেই। মায়া বুঝতে পারে যে এর মানে হলো ওই লাশগুলোর মধ্যে কিছু তো একটা প্রমাণ রয়েছে, যে কারণেই বডিগুলোকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরের দিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা আজ রাত থেকে গ্রাম পাহারা দেবে। কেউ যদি এভাবে দেয়ালে কিছু লিখিয়ে রাখতে আসে তাকে ধরবে, আর তাকে ধরতে পারলে খুনি পর্যন্ত পৌঁছানো সম্ভব। রাতে সবাই ঘোরাঘুরি করছিল, তখন একটা ছেলেকে দেয়ালে কিছু লিখতে দেখতে পায়। গ্রামবাসীরা যখন ছেলেটিকে ধরে দেখা যায় সে হচ্ছে শিবার ছোট ভাই। ওই রাতে ডক্টর শিবনাথ যখন ক্ষেত দিয়ে বাড়ি ফিরছিল তখন সে তার আশপাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার যখন বিষয়টা দেখার জন্য যায় তখন সে ওখানে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। মেয়েটি একবার তার দিকে তাকিয়ে ধান খেতে কুয়ার মধ্যে ঝাঁপ দেয় এবং এই দৃশ্য দেখে ডক্টরের হুঁশ উড়ে যায়, কারণ মেয়েটি ছিল শাইলি, যাকে আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম। এরপর আমাদেরকে বর্তমান সময় থেকে 18 মাস আগের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি যে শাইলির সাথে ঠিক কি হয়েছিল, যে কারণে সে মারা যায়। শাইলি তখন বড় হয়ে গিয়েছে, সে কলেজে পড়ে। গ্রামের অন্য মেয়েদের তুলনায় শাইলি অনেক বেশি সুন্দরী ছিল, তাই সে যখন রাস্তা দিয়ে কোথাও যাতায়াত করত তখন গ্রামের বিভিন্ন জায়গার ছেলেরা তার দিকে তাকিয়ে থাকতো। শাইলি কলেজের একজন প্রফেসর তাকে খুব পছন্দ করত। একসময় শাইলিও তাকে পছন্দ করতে শুরু করেছিল। তাদের দুজনের প্রেম হয়ে যায় এবং এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করে ফেলে। শাইলি এই প্রফেসরের প্রেমে পাগল ছিল। শাইলি ভাবছিল প্রফেসর হয়তো সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু একদিন কলেজে গেলে সে জানতে পারে ওই প্রফেসর অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। শাইলির খুব খারাপ লাগে। শাইলি তার সাথে কথা বলতে চায়, কিন্তু প্রফেসর শাইলিকে বলে, তুমি পাগল নাকি, তোমার মতো মেয়েকে আমি কি বিয়ে করব? এসব বলে সে শাইলিকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। শাইলি প্রচন্ড কষ্ট পায় ও ভেঙে পড়ে। প্রফেসরের ভালোবাসা কিছুতেই সে ভুলতে পারছিল না, সেজন্য শাইলির গ্রামের সমস্ত ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। সে এতটাই নোংরা পর্যায়ে চলে গিয়েছিল, লোকজন তার সাথে যা ইচ্ছা তাই করত। এতে গ্রামবাসীরা শাইলির উপর অনেক বিরক্ত হয়ে যায়। তারপর গ্রামবাসীরা শাইলির ব্যাপারে নালিশ করতে জমিদারের কাছে যায়। জমিদার সবার সামনে ঠিক করে ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। পরের দিন গ্রামের সব লোকজন নিয়ে শাইলির বাড়িতে যায় এবং সবাই ওকে প্রচন্ড মারতে থাকে। গ্রামের মহিলারা তাকে মেরে গ্রাম থেকে বের করে দেয়।
শাইলির এতে প্রচন্ড খারাপ লাগে এবং ক্ষেতের মধ্যে থাকা কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। আমরা মায়াকে দেখি শিবার ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। শিবা জানায় যে ও রাজার বোনের সাথে রিলেশনশিপে আছে। সে যদি দেয়ালে তাদের নাম লিখে দেয় তাহলে হয়তো রাজা তাদেরকে বিয়ে দিয়ে দিবে। মূলত এর জন্য সে লিখতে গিয়েছিল, কিন্তু তার আগে সে ধরা পড়ে যায়। আসলে সে কাউকে খুন করেনি। মায়া তখন শিবার হাতের লেখা এবং ওই হাতের লেখা মেলানোর চেষ্টা করে। দেখা যায় দুটো লেখাই সম্পূর্ণ আলাদা। এজন্য মায়া শিবার ভাইকে ছেড়ে দেয়। এরপরে সোমবার রাতেও গ্রামবাসীরা এক হয়ে পাহারা দিতে থাকে। একটু পর সেই মেয়েটি আসে। সে দুই হাতে প্রদীপ এবং মাথায় প্রদীপ নিয়ে ছুটতে থাকে। তখন তাকে এলাকার এক মুরব্বী দেখে ফেলে। মুরব্বী কাছে আসতেই সে কালী রূপে মেয়েটিকে দেখতে পায়। লোকটি তখন ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায়। সে অন্যান্য লোকদেরকে গিয়ে বলে, আমি কালীকে দেখেছি, তোমরা ওইদিকে যেও না। তবে কেউ তাকে বিশ্বাস করে না। সবাই মুরব্বীকে তাড়িয়ে দেয়। এলাকাবাসী ভাবে মন্দিরের পুরোহিতদের বউ মাঝে মাঝে কালী রূপ ধারণ করে পূজা করত, আর এরকম পুরোহিতদের পূর্বপুরুষরাও করত। সবাই ভাবে মুরব্বী তাকেই দেখেছে। এরপর জানা যায় প্রতি মঙ্গলবার ভোরের দিকে পুরোহিতদের বউ এভাবে সেজেগুজে মন্দিরে পূজা করতে যায়। এরপর দেখা যায় বিশ্বনাথ গভীর রাতে চুপি চুপি ওই দেয়ালের কাছে যায় এবং কিছু লিখতেই যাবে, তখন মায়া তাকে ধরে ফেলে। কারণ মায়ের প্রথম থেকেই ডাক্তারের উপর সন্দেহ ছিল, কেননা এলাকাবাসী ডাক্তারের উপর অগাধ বিশ্বাস ছিল, তাই তাকে কেউ সন্দেহ করবে না। মায়া বলে, আপনি বলেছিলেন কুয়ার পাশে শাইলির আত্মা দেখেছেন, কিন্তু এখন বুঝলাম ওটা ভুয়া ছিল। ডাক্তার বুঝে গিয়েছিল গ্রামবাসীরা এসব জানলে তারা আর রক্ষা থাকবে না। সেজন্য ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে মায়াকে পুশ করে দেয়, আর মায়া সেখানে জ্ঞান হারায়। এরপর মায়া যখন নিজের চোখ খুলে সে নিজেকে একটা বদ্ধ বাড়িতে দেখতে পায়। তার হাত পা বাঁধা ছিল। ডাক্তারও সেখানে ছিল। মায়া বলে, আমি আপনাকে দেখে নেব। তখন ডক্টর মায়াকে বলে, আগে সত্যটা শুনুন, আমি কেন এসব করেছি, তারপর না হয় যা ইচ্ছা তাই আমাকে করবেন। ডক্টর জানায়, একদিন জঙ্গলের পথ থেকে আসার সময় আমি শাইলিকে অত্যন্ত খারাপ অবস্থায় দেখতে পাই। এরপর শাইলিকে আমি হসপিটালে নিয়ে যাই। ও প্রচন্ড ভয় পেয়েছিল, সেজন্য আমি একজন মহিলা ডক্টর দেখাই। সেই ডক্টর যখন শাইলিকে চেক আপ করে তখন জানা যায় শাইলি অসহায়ভাবে নিউমোনিয়া রোগে আক্রান্ত। এটা এমন এক রোগ যা কোনো সাধারণ মহিলার যৌন চাহিদা অতিরিক্ত বাড়িয়ে দেয়। এই কারণে শাইলি গ্রামের ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলতো। এমনকি এসব থেকে ছাড় পাওয়ার জন্য ও রোজ নিজেকে টর্চার করত। এটা এমন একটা রোগ যেটা খুব সহজে কারো পিছু ছাড়ে না, যতক্ষণ না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ডক্টর আরো বলে, সে শাইলিকে নিজের মেয়ের মতো করেই দেখতো। শাইলিও তাকে বাবার মতোই দেখতো। অন্যদিকে ওই সময় আমরা জঙ্গলে শিবাকে দেখতে পাই। সে এখানে কাউকে খোঁজার চেষ্টা করছে। তখন ওই মাস্ক পরা ছেলেটি তাকে দেখতে পায় আর শিবার সাথে মারপিট করতে থাকে। শিবা যে কোনো পর্যায়ে এবার ওর মুখটা দেখতে চায়। শিবা ছুরি দিয়ে মুখোশ পরা ছেলেটিকে বারবার জখম করতে থাকে। ছেলেটির মুখ রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এরপর মুখোশ পরা ছেলেটি একটি ত্রিশূল দিয়ে শিবাকে আঘাত করে আর শিবা সেখানেই মারা যায়। এদিকে ডাক্তার মায়াকে বলে, শাইলি ওই সময় হতাশ হয়ে পড়ছিল। ওর সাথে একজন খুব দরকার ছিল। একদিন ওর সেই ছোটবেলার বন্ধু রবি ওর কাছে আসে। তাকে জীবন্ত দেখতে পেয়ে শাইলি অনেক খুশি হয়ে যায়। সে ভাবতেই পারেনি রবি এখনো বেঁচে আছে। রবি জানায়, ও সেদিন নিজের বাবাকে শাইলির সাথে খারাপ কাজ করতে দেখে ফেলেছিল। সেজন্য নিজের বাবাকে সে মেরে ফেলেছে এবং তাকে বাড়িতে রেখে আগুন ধরিয়ে দেয়, যাতে লোকজন এটা ভাবে যে সে আগুনে রবিও পুড়ে মারা গিয়েছে। কিন্তু তখন থেকে রবি ছায়ার মতো শাইলির পেছন পেছন থাকতো, আর বাকি সব মন্দিরের পেছনে একটা ঘরে লুকিয়ে থাকতো। প্রতিদিন মন্দিরে কেউ না কেউ প্রসাদ দিত, আর রবি সেই প্রসাদ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। রবি মন্দিরের মহালক্ষ্মী দেবীর মতো একটা মুখোশ বানিয়েছিল, আর ওটা পরে সবার সামনে যেত যাতে কেউ তাকে চিনতে না পারে। শাইলি তাকে ফিরে পেয়ে খুব খুশি ছিল। এমনকি তারা দুজন বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু রবি একদিন জানতে পারলো শাইলি আত্মহত্যা করেছে। এটা শোনার পর রবি মানতেই পারছিল না। এরপর রবি শাইলিকে দেখার পর বুঝতে পারে কেউ ওকে খুন করেছে, আর যে কাজটা 6 জন মানুষ মিলে করেছিল। ওই 6 জনের মধ্যে রবি প্রথম 4 জনকেই মেরে ফেলে। এখন যে দুজন বেঁচে আছে তাদের মধ্যে রবি হয়তো একজনকে এখন মেরে ফেলেছে। মায়া ডাক্তারকে জিজ্ঞাসা করে বাকি দুজন কারা। তখন ডাক্তার বলে, শিবা এবং জমিদারের বউ রাজেশ্বরী। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা জমিদার এখনো জানে না।
এদিকে ক্ষেতের মধ্যে যে ত্রিশূল দিয়ে শিবাকে মেরেছিল সে অন্য কেউ নয়, বরং সেই ছিল রবি। কিন্তু মায়া বলে রাজেশ্বরী তো খুব সৎ একটা মেয়ে। ডাক্তার তখন বলে রাজেশ্বরী সেরকম না, সে খুব লোভী একটা মেয়ে। সে টাকার জন্য জমিদারকে বিয়ে করেছে, আর ঠাকুরের প্রতি যে ভক্তি দেখায় সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। ডাক্তার তখন মায়াকে শাইলির খুনের আসল কাহিনীটা শোনায়। শাইলি একদিন শিবা এবং রাজেশ্বরীকে খুব বাজে অবস্থায় দেখে ফেলেছিল। এই ব্যাপারটা যাতে অন্য কেউ জানতে না পারে সেজন্য ওই 6 জন মিলে শাইলিকে প্রাণে মেরে ফেলে এবং সমাজের সামনে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে দেয়। তখন বাইরে আমরা জমিদারকে দেখতে পাই। ডাক্তার এবং মায়া সব কথাগুলো সে শুনে ফেলেছে। সে প্রচন্ড রেগে যায় এবং বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে ইচ্ছা মতো মারে, তারপর তাকে পুড়িয়ে মেরে ফেলে। রবিরও এখন শাইলির জন্য প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এরপর রবি ওই পুকুরটায় ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন গ্রামে যখন রাজেশ্বরী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন প্রচুর গ্রামবাসী এসে জমিদার বাড়ির সামনে জড়ো হয়। পুলিশও চলে এসেছিল। মায়া জমিদারকে বলে কিভাবে হলো এসব। তখন জমিদার বলে রাজেশ্বরী তো দেবীর ভক্ত ছিল, তাই সে নিজেকে শেষ করে ফেলেছে যাতে সে তার দেবীর কাছে থাকতে পারে। মায়া বুঝে গিয়েছিল যে জমিদার নিজের বউকে নিজে মেরে ফেলেছে। তবে মায়ার এখন শাইলির জন্য খুব খারাপ লাগছিল। সেজন্য সে জমিদার এবং ডাক্তার কাউকেই কিছু বলে না এবং এই গ্রাম থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যায়। রাতে জমিদার ডাক্তারকে বলে, আপনি যখন অফিসার মায়াকে সব বলেছিলেন তখন আমি বাইরে থেকে শুনে নিয়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারিনি, তাই আমি বাড়ি গিয়ে রাজেশ্বরীকে মেরে ফেলেছি। এরপর জমিদার ডাক্তারকে জিজ্ঞাসা করে, একটা কথা বলুন, তাহলে আপনি কি করে জানলেন যে ওই 6 জনই ওকে মেরেছিল? ডাক্তার জানায়, পুলি আমাকে সবকিছু বলেছে। আপনাদের পুলির কথা মনে আছে নিশ্চয়ই, চোখে দেখতে পায় না। আসলে পুলি অন্ধ নয়, সে অন্ধ সাজার নাটক করে আর গ্রামবাসীর থেকে সাহায্য তোলে। সে একদমই নর্মাল ছিল। ওই দিন যখন ওই 6 জন মিলে শাইলিকে মারছিল তখন পুলি ওখানে ছিল। সে দূর থেকে সব দেখে ফেলেছিল। তারপর ডাক্তার যখন বাড়ি ফিরে সে ডাক্তারকে সবকিছু বলে। এরপর ডাক্তার ও রবি এরকম একটা প্ল্যান সাজায় এবং তাদের সবাইকে মেরে শাইলির হত্যার প্রতিশোধ নেয়। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।